মাত্র 10 মিনিটেই দেখে নাও সামারি লেখার স্পেশাল টেকনিক। এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় খুবই অনবদ্য একটা সেগমেন্ট হচ্ছে সামারি। প্রতি বছর এই টার্মটা থেকে প্রশ্ন এসেই থাকে এবং এই সামারি লেখার নিয়ম সঠিকভাবে জানতে পারলে ফুল মার্ক পাওয়া জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। আজকে আমরা দেখব সামারি আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তুমি ফুল মার্কটা পেতে যাচ্ছ। সামারি আসলে মেইনলি আমাদের লেখার আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এই সামারি লেখার ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, নাম্বার 1, সামারিটা হওয়া উচিত 5টা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ সামারি নট মোর দ্যান 5 সেন্টেন্স, নট মোর দ্যান 5 সেন্টেন্স, 5 সেন্টেন্সের বেশি হওয়া উচিত না। এবং এই সামারিকে একটা জিনিস মাথায় রাখবা, সামারি মানেই হচ্ছে তোমার পুরো প্যাসেজটা থেকে তুমি একটু কি এটাকে শর্ট করে নিয়ে আসবা। এর পরবর্তীতে যে বিষয়টা ছিল, এই সামারি লেখার সময় কোনো প্রকার নাম্বারিং করা যাবে না। নাম্বারিং বলতে আমরা কি বুঝি, এ বি সি অথবা 1 2 3 এই জাতীয় কোনো নাম্বারিং করা যাবে না। তার মানে প্রথম যে দুইটা কথা বলছি, সামারি হবে 5টা সেন্টেন্সের মধ্যে, সামারিতে কোনো প্রকার নাম্বারিং করা যাবে না। ইন আ প্যারাগ্রাফ, ইন আ প্যারাগ্রাফ বলতে আমরা আসলে কি বুঝি? ইন আ প্যারাগ্রাফ বলতে আমাকে যে কথাটা মাথায় রাখতে হবে, সামারিতে কোনো প্রকার প্যারা দেয়া যাবে না। প্যারা দেয়া মানে মানে কাউকে ঝামেলা পোহানো বিষয়টা এমন না। সেটা হচ্ছে কোন প্রকার এই যে 1 লাইন লিখলাম, একটু 2 লাইন গ্যাপ দিয়ে আবার লিখলাম, এই যে স্পেস দেওয়ার যে বিষয়টা, এরকম কোনো স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। সামারিটা একটা প্যারাগ্রাফে চলে আসবে। সামারি লেখার সময় সিম্পল সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবা। সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স কেন ভাই? যেহেতু আমাদের আসলে ফুল মার্ক পাওয়াটা মুখ্য উদ্দেশ্য। তুমি যখন কমপ্লেক্স বা কম্পাউন্ডে লিখতে যাওয়া, হয়তো বা তোমার ভুল হয়েও যেতে পারে। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি, 1/3 অফ দ্য প্যাসেজ, এই পুরো সামারিটিতে প্যাসেজের 1/3 চলে আসবে। মানে আমি তো প্যাসেজটা হয়তো বা মোস্ট অফ দা ক্ষেত্রে প্যাসেজটা 12 থেকে 15 লাইন হয়ে থাকে, তাহলে এই 3 ভাগের 1 ভাগ চলে আসবে তোমার সামারিতে। ইন অ্যাসার্টিভ সেন্টেন্স, সামারিতে কোন প্রকার ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটরি বাক্যের ব্যবহার, ইম্পারেটিভ বাক্যের ব্যবহার দরকার নাই। এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এর পরবর্তীতে আমরা দেখছি, দেখো, নো এক্সাম্পল, নো কোট, নো কোশ্চেন, মানে কোন প্রকার উদাহরণ দেয়া যাবে না। কি বলছি ভাইয়া? কোনো এক্সাম্পল দেয়া যাবে না, কোনো উদাহরণ দেয়া যাবে না, কোনো কোটেশন দেয়া যাবে না, অথবা কোনো প্রশ্ন করা যাবে না। এরপরে স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সামারিটা লিখতে হবে তোমার নিজস্ব ভাষায়। তুমি যখন শুরু করবা, এটা হবে তোমার নিজস্ব ভাষায়। এর পরবর্তীতে কি ছিল? নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মানে মানতে হবে যে কথাটা, সেটা হচ্ছে কোনো কিছুই হুবহু কপি করা যাবে না। হুবহু কি করা যাবে না ভাইয়া? হুবহু কপি করা যাবে না। এখন আমরা কিন্তু লেখার সময় একটা জিনিস দেখি, শিক্ষার্থীদের মাঝে এই প্রবণতাটা আছে, সেটা হচ্ছে সামারিতে লেখার সময় প্যাসেজে যা আছে তাই উঠাই দেয়। না ভাইয়া, এটা টোটালি স্কিপ করতে হবে। এর পরবর্তী আসলে সামারি আসলে দুইটা সেগমেন্টে হতে পারে। এটা হতে পারে ব্যক্তি সম্পর্কিত অথবা হতে পারে বিষয়বস্তু সম্পর্কিত। এবং এই সামারিতে দুইটা সাইড থাকতে পারে, পজিটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর কি নেগেটিভ। তাহলে সামারি যদি পরীক্ষায় তোমার আসে, দুই সেগমেন্টে আসবে, মানে কোনো ব্যক্তিকে নিয়ে লিখতে বলবে অথবা কোনো বিষয়বস্তু নিয়ে। এখন আমরা যখন প্রথমে একটু দেখার চেষ্টা করব, বিষয়বস্তু সম্পর্কিত যদি কোনো প্যাসেজ থাকে, আমরা সামারিটা কিভাবে লিখবো। দেখো, ফার্স্ট সেন্টেন্সটা হতে পারে এমন, দ্য প্যাসেজ অর টেক্সট, অর্থাৎ প্যাসেজ অথবা টেক্সট যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবা, ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, এটা মেইনলি লেখা হয়েছে, রিটেন অ্যাবাউট লিখতে পারো, অথবা ডিলস উইথ, এটাও কারেক্ট। দ্য ইম্পর্টেন্স, ইফেক্ট, কার্ডস, ক্যারেক্টারিস্টিক্স অফ মেইন ওয়ার্ড, মানে এখানে যে বিষয়টা ছিল, ইম্পর্টেন্স মানে কি ভাই? গুরুত্ব। ইফেক্ট মানে কার্যকারিতা। এরপরে কি ছিল? কার্ডস, এই কার্ডস মানে আমরা জানি হচ্ছে অভিশাপ। কার্ডস মানে আমরা কি জানি? অভিশাপ। এরপরে ক্যারেক্টারিস্টিক্স শব্দটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অর্থ কি ভাইয়া? বৈশিষ্ট্য। অর্থাৎ হতে পারে গুরুত্ব, কার্যকারিতা বা অভিশাপ অথবা বৈশিষ্ট্য, যে কোনো একটা হতে পারে। এরপরে অফ দিয়ে লাস্টে মেইন ওয়ার্ড, মনে করো ট্রি প্ল্যান্টেশন দেয়া আছে, তাহলে কি দিতে পারি? দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তাহলে মেইন ওয়ার্ডটা যদি ট্রি প্ল্যান্টেশন থাকে, তাহলে বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট অথবা ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। সেকেন্ড লাইনটা কি হতে পারে ভাইয়া? দেখো দেখি, সেকেন্ড লাইনটা হতে পারে, অবভিয়াসলি ইট ইজ আ ফ্যাসিনেটিং এন্ড গ্রিপিং ইস্যু। অবশ্যই এটা কি
ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর এবং গ্রিপিং মানে আকর্ষণীয় বিষয়, উইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, যেটা আমাদের গভীর মনোযোগ এড়াতে পারে না। যে কোনো বিষয়বস্তু সম্পর্কিত প্যাসেজ তুমি যখন লিখতে যাবা, প্যাসেজ থেকে সামারি, এই বাক্যটা দ্বিতীয় বাক্যে লিখে দিবা। অবভিয়াসলি ইট ইজ আ ফ্যাসিনেটিং এন্ড গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। কোনো কিচ্ছু দেখার দরকার নাই ভাইয়া, তুমি ফুল মার্ক পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। এরপরে দেখো থার্ড এবং ফোর্থ লাইনটা, সেন্টেন্সটা আসলে কি রকম হতে পারে? প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন সমার্থক শব্দের ব্যবহার করার চেষ্টা করবা। সিনোনিমিয়াস ওয়ার্ড, অর্থাৎ প্যাসেজে যে জিনিসটা দেয়া আছে এই শব্দটা না ব্যবহার করে সমার্থক শব্দের ব্যবহার করার চেষ্টা করতে হবে। তৃতীয় এবং চতুর্থ, তাহলে আমার আর লাইন বাকি থাকে কয়টা? একটা লাইন বাকি আছে। দেখো ফিফথ সেন্টেন্স আমি কিভাবে লিখতে পারি? যদি এটা পজিটিভিটি বুঝায়, ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলতেছি পজিটিভিটি, ড্রাগ এডিকশন নিয়ে কথা বলতেছি নেগেটিভ, যখন পজিটিভ বুঝাবে আমরা বাক্যটা এভাবে বলতে পারি, উই হ্যাভ লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। আমরা এই প্যাসেজটা পড়ে অনেক কিছু শিখেছি, and should try to apply in our practical life, এবং আমাদের উচিত আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার কি অ্যাপ্লাই করা বা প্রয়োগ করা। এরপরে দেখো যদি এটা নেগেটিভ হয় আমরা কিভাবে লিখতে পারি? উই শুড বি অ্যাওয়ার অফ ইট, আমাদের এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত, and should take necessary steps, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, টু স্টপ, এটা বন্ধ করতে, টু কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণ করতে, অথবা টু চেক ইট, এই যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম প্রথমে বিষয়বস্তু সম্পর্কিত প্যাসেজ থেকে সামারি লেখা। যদি ব্যক্তি সম্পর্কিত হয় তাহলে ফার্স্ট লাইনটা কিরকম হতে পারে? দ্য প্যাসেজ অথবা অর টেক্সট ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, ডিলস উইথ, রিটেন অ্যাবাউট, এখানে রিটেন অ্যাবাউট কথাটা দুইবার চলে আসছে, এটা যে কোনো একটা ইউজ করবা। দ্য রিনাউনেড মানে বিখ্যাত বা নাম করা যেটাকে আমরা বলে থাকি, হতে পারে সিঙ্গার, পয়েট, সায়েন্টিস্ট, প্লেয়ার, অথবা যে কোনো কিছু যা দেয়া থাকবে এটা হবে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনটা দেখো, হি ওয়াজ বর্ন ইন, তার জন্মসালটা দেয়া। এখন যদি জন্মসাল আসলে ভাইয়া প্যাসেজে দেয়া না থাকে তাহলে তোমার এখানেও দেওয়ার দরকার নাই, যদি থাকে তাহলে জন্মসালটা দিবা এবং প্লেস দিবা, প্লেস অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করছে, কবে জন্মগ্রহণ করছে, এতটুকু। এরপরে কি ছিল? থার্ড আর ফোর্থ সেন্টেন্স থেকে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন, সিনোনিমিয়াস ব্যবহার, একই কথা। অর্থাৎ এই যে ব্যক্তি সম্পর্কে মনে করো কাজী নজরুল নিয়ে লিখতেছি, তাহলে এই কাজী নজরুল সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটা লাইন হবে এবং প্যাসেজে যে শব্দগুলো ব্যবহার করবে তুমি চেষ্টা করবা তার সমার্থক শব্দ ব্যবহার করতে। ক্লিয়ার? এরপরে দেখি কোথায় ছিলাম। ফিফথ সেন্টেন্সটা কিভাবে হতে পারে? দ্য প্যাসেজ অ্যাবাউট ড্যাশ, ড্যাশ বলতে দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে আমাদের মনে করো কাজী নজরুল নিয়ে বলা ছিল, কাজী নজরুল, এখানে তোমার যেটা নিয়ে বলা থাকবে তুমি কিন্তু সেটাই লিখবা ভাই। দ্য প্যাসেজ অ্যাবাউট কাজী নজরুল টিচেস আ লট অফ থিংস, আমাদের অনেক কিছু শিখিয়েছে, and should try to follow, এবং আমাদের ফলো করা উচিত বা অনুসরণ করা উচিত, the positive sides from his life story, তার লাইফ স্টোরি থেকে, লাইফের জীবনের যে গল্প আছে এখান থেকে যে পজিটিভ সাইডস গুলো আছে এই বিষয়গুলো কি আমাদের ফলো করা উচিত। ওকে, তাহলে আমরা প্যাসেজ এবং যে জিনিসটা দেখার চেষ্টা করলাম প্রথম থেকে যদি আমরা আরেকবার একটু রিকল করার চেষ্টা করি, সামারি হতে পারে দুই রকমের। সামারিকে 5টা বাক্যের উপর লেখা যাবে না, আমার সাথে একটু রিকল করে ফেলো, 5টা বাক্যের উপর লেখা যাবে না। এরপরে সামারিতে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি, কোনো নাম্বারিং করা যাবে না, সামারিতে কোনো নাম্বারিং করা যাবে না। এরপরে দেখো প্যারাগ্রাফে লিখতে হবে, সিম্পল সেন্টেন্সে লিখতে হবে, ডিরেক্টলি কপি করা যাবে না প্যাসেজ থেকে, কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, কোনো কোটেশন দেয়া যাবে না, অথবা কোনো এক্সাম্পল দেয়া যাবে না, নিজের ভাষায় শুরু করতে হবে। এরপরে দেখো আমরা প্রথম লাইনটা কিভাবে লিখতে পারি, যদি সামারি হতে পারে দুই প্রকার, ব্যক্তি, বিষয়বস্তু, এটা পজিটিভ নেগেটিভ চলে আসতে পারে। এরপরে যদি আমরা যে বিষয়বস্তু সম্পর্কে লিখতে যাই তাহলে ফার্স্ট সেন্টেন্সটা হতে পারে, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, ইফেক্ট, কার্ডস অর ক্যারেক্টারিস্টিক্স অফ মেইন ওয়ার্ড। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে, obviously it is a fascinating and gripping issue which cannot go without our deep attention. থার্ড, ফোর্থ প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন, সিনোনিমিয়াস ব্যবহার। আর ফিফথ হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে একটা, আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আরেকটা। যদি পজিটিভ হয় আমরা কি বলতে পারি, উই হ্যাভ লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ এন্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। নাম্বার 1। যদি নেগেটিভ হয়, উই শুড বি অ্যাওয়ার অফ ইট and should take necessary steps to stop, control or check it। মুখস্থ হয়ে গেছে না ভাই? একবার ভালো করে তোমরা ক্লাসটা করার পরে আমার কাছ থেকে দাগানো পিডিএফটা কালেক্ট করে নিবা, এই পিডিএফটা কালেক্ট করে নোট করে ফেলবা।
যদি তুমি সামারিতে 10 এ 10 না পাও তারপরে তুমি আমাকে বলবা। এবং যদি প্যাসেজটা ব্যক্তি সম্পর্কিত হয়, ব্যক্তি সম্পর্কিত হলে কি হতে পারে, দ্য প্যাসেজ ইজ অর টেক্সট ইজ মেইনলি রিটেন অ্যাবাউট অর ডিলস উইথ দ্য রিনাউন্ড সিঙ্গার, পয়েট, সায়েন্টিস্ট, প্লেয়ার, যে ব্যক্তি সম্পর্কে বলা থাকবে ওই ব্যক্তিটা লিখে দিবা। এরপরে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে তার জন্মগ্রহণ করার সাল, সময় যদি দেয়া থাকে, না দেয়া থাকলে লিখতে হবে না। থার্ড, ফোর্থ, সেম। ফিফথ সেন্টেন্সটা কি হতে পারে, দ্য প্যাসেজ ইজ প্যাসেজ অ্যাবাউট কাজী নজরুল, বা যে প্যাসেজটা দেয়া থাকবে টিচেস আস এ লট অফ থিংস এন্ড শুড ট্রাই টু ফলো দ্য পজিটিভ সাইডস ফ্রম হিজ লাইফ স্টোরি, এবং তার জীবনের ইতিহাস থেকে যে পজিটিভ সাইড গুলো আছে এগুলো কি আমরা ফলো করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা সামারি লেখার যে টেকনিকটা শিখে ফেললাম। ইনশাআল্লাহ এর বাইরে থেকে তোমার কিছু লেখার দরকার নাই। তোমার সামারিতে 10 এ 10 পাওয়ার জন্য এতটুকুই এনাফ ইনশাআল্লাহ, এতটুকুই এনাফ ইনশাআল্লাহ। পরবর্তীতে কোন কোন ভিডিও বা কোন কোন টপিকে তোমাদের প্রবলেম, কোন কোন টপিক মানে শর্টকাটে লেখার উপায়গুলো তোমরা জানতে চাও, কমেন্ট সেকশনে ভাইয়াকে জানিয়ে দাও। এবং যারা ক্লাসটি করে ফেললা অবশ্যই ক্লাস শেষে কমেন্টে তোমার মন্তব্য জানিয়ে যাবা, যাতে করে তোমাদের এই কমেন্ট গুলোই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবে। তুমি যদি উপকৃত হয়ে থাকো তোমার বন্ধু বান্ধবকে ভিডিওটি সাজেশন করবে এবং সাজেস্ট করবে, পাশাপাশি ভিডিওটি বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবে। এর পাশাপাশি আমি তোমাদের সজীব ভাইয়া, এই সাইদ সজীব স্যার আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজ থেকে আমরা রেগুলার কার্যক্রম চালানোর চেষ্টা করতেছি। যারা এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, বিশেষ করে ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে জন্য আমাদের কার্যক্রম চলমান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ইংরেজি প্রস্তুতি আমরা কমপ্লিটলি ফ্রি এবং পেইড কোর্সের মাধ্যমে শেষ করার চেষ্টা করতেছি। কোর্সে ভর্তি সংক্রান্ত অথবা যে কোনো তথ্য সংক্রান্ত জিজ্ঞাসায় 0193407965 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ব্যাচে কিন্তু ভর্তি চলমান। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের সজীব ভাইয়া। এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।